বাংলাদেশের বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে, ভারতের উপরে আবার একটা বড় দায়িত্ব এসে পড়েছে ৭১ সালের মতো। বাংলাদেশে ইউনূসের জনপ্রিয়তা কমেছে, কারণ সে জনবিরোধী একাধিক কার্যকলাপ সে করছে এবং শুধু তাই না, দেশে দুর্ভিক্ষ ডেকে আনার ব্যবস্থা করছে। মানুষের চরম ভোগান্তি, সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার নিপীড়ন তার সীমা ছাড়িয়ে গেছে। দুদিন আগেও সেখানে হিন্দু গ্রামকে পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে লুটপাট করা হয়েছে। কাজেই এমন পরিস্থিতিতে ইউনূস কিন্তু কোনোভাবেই শান্তি স্থাপন করার কথা ভাবছে না। অর্থাৎ ৭১-এ পাকিস্তান বাহিনীর দ্বারা বাংলাদেশে যে সমস্যা তৈরি হয়েছিল, এবারে বাংলাদেশে ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের দ্বারা সেই একই পরিস্থিতি তৈরি হচ্ছে। তার ভিকটিম হচ্ছে একদিকে সংখ্যালঘু হিন্দুরা এবং অন্যদিকে আওয়ামী লীগ তৈরি করা যে লোকগুলো। সেই পরিস্থিতিতে বাংলাদেশকে বাঁচাতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় স্থায়ী শান্তি স্থাপন করতে এবং ভারতের মাথা ব্যথার কারণ যে শত্রুপক্ষ তাদেরকে বাংলাদেশে স্থায়ীভাবে বসার আগে তাকে নির্মূল করার জন্য ইউনূসকে সরিয়ে দিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার ব্যবস্থা করতে সমর্থন করা ভারতের আশু কর্তব্য। আমরা এই ভিডিওতে দেখি, বিশ্লেষণ করি কেন ভারতের এই দায়িত্ব এক্ষুনি পালন করা দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে একটা দলের সাংঘাতকে নিয়ে সে দেশের ক্ষমতা দখল করে আছে, বাস্তবে যারা মন্ত্রীর ভূমিকায় বিনা নির্বাচনে মন্ত্রীর ভূমিকা নির্বাহ করছে, বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আছে এবং নানান বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে এবং বিভিন্ন মিডিয়া থেকে শোনা যাচ্ছে যে করাপশনকে বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে দিয়েছে। নিজের স্বার্থ সিদ্ধি করার যাবতীয় প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূস মিটিয়ে ফেলেছেন। মিটিয়ে ফেলে হঠাৎ একটা ধোঁয়া তুললেন যে তিনি পদত্যাগ করবেন। সেই ধোঁয়া শুনে তার সাঙ্গপাঙ্গরা কান্না শুরু করে দিল, যাবেন না, যাবেন না, আপনাকে আরো আমরা 5 বছর 50 বছরের জন্য চাই, কারণ আপনিই একমাত্র পারবেন দেশকে 50 বছর এগিয়ে নিয়ে যেতে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো, সংবাদ মাধ্যমগুলো হঠাৎ সরব হয়ে উঠল এবং তারা প্রচার করতে শুরু করে দিল যে ইউনূসের দুর্নীতি এই অল্প সময়ের মধ্যে কতটা ছড়িয়েছে এবং তার সাঙ্গপাঙ্গরাই বা দেশের কত সর্বনাশের মধ্যে করে ফেলেছে। সেই দিক থেকে নিরপেক্ষভাবে বিচার করলে দেখা যাবে ইউনূসের জনপ্রিয়তা এই মুহূর্তে তলানিতে এসে ঠেকেছে। কোনো মানুষ চায় না, শুভ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ, যে এরকম একটা দুর্নীতি পরায়ণ ধূর্ত চরিত্রের লোক যে বাংলাদেশকে গত কয়েক মাসেই একেবারে অবনতির চরমে নিয়ে গিয়েছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক খারাপ করেছে, দেশের বাণিজ্যের পজিশন খারাপ করেছে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কন্ডিশন অত্যন্ত খারাপ, মূল্য বৃদ্ধি দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। সমস্ত দুর্নীতিবাজ, ইসলামপন্থী সন্ত্রাসবাদী প্রত্যেকটি লোককে সে কাজ করার সুযোগ দিয়েছে, জেল থেকে মুক্তি দিয়েছে। যেসব দল এতদিন রাজনৈতিকভাবে ব্যান করা ছিল তাদেরকে সে সবাইকে ছেড়ে দিয়েছে, তারা এখন কাজকর্ম করতে লেগে গেছে নিজের ইচ্ছা মতো। অর্থাৎ ইউনূসের যে উদ্দেশ্য, যেটা প্রথম থেকেই ছিল, এখানে বলা ভালো যে ৭১ সালে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, ইউনূস এবং তার পরিবার, ইউনূস অবশ্য সময় বিদেশে ছিল, কিন্তু তার পরিবার তারা ছিল পাকিস্তানপন্থী মুক্তিযুদ্ধের বিরোধী। এবং সেই সময় শোনা যায় যে ওই পরিবারটি নানান কৌশলে প্রচুর সম্পত্তির মালিক হয়েছিল। যারা তাদের প্রতিবেশী ছিল তাদের কাছ থেকে বিভিন্ন অর্থকড়ি, সোনাদানা তাদের কাছে গচ্ছিত রেখেছিল, কারণ তারা অনেকে ভারতে পালিয়ে এসেছিল, অন্য জায়গায় গা ঢাকা দিয়েছিল এবং পাকিস্তানের সমর্থক হওয়ায় ইউনূস পরিবারকে তা করতে হয়নি। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল তাদের সেই জিনিসপত্র কিছুই সে ফেরত দেয়নি। অর্থাৎ সেই তসরুপ করার যে একটা প্রবণতা তা পারিবারিক সূত্রে
এদের মধ্যে রয়েছে। সেইভাবে সুদের কারবার করে, সুদের ব্যবসা করে একজন বড় সুদখোরে পরিণত হয়ে, যা বাস্তবে ইসলামের পরিপন্থী, সে ব্যবসাপত্র করে কোটি কোটি টাকা সে আয় করেছে, দেশ থেকে বাইরে সরিয়ে দিয়েছে এবং চেষ্টা করেছে গা ঘষাঘষি করে বিভিন্ন বড় শক্তির সাথে যোগাযোগ রেখে সে নিজের স্বার্থ সিদ্ধি করায়। এই সময় তার প্রধান দায়িত্ব ছিল বা প্রত্যাশা করেছিল যারা তাকে ক্ষমতায় বসিয়েছিল যে সে একটা অনতিবিলম্বে একটা সুস্থ পরিবেশে একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করবে। কিন্তু আর্মির যেসব লোকেরা বা অন্য দেশের বিচারপতি বা অন্যরা যারা ক্ষমতা এইভাবে এসেছিল, তারা কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে নির্বাচনের কথা ভুলে গিয়েছিল, যেটা ছিল তাদের প্রধান কাজ। এসেই তাদের হম্বিতম্বি, আমরা দেশকে সংস্কার করব, সংশোধন করব, পুরানো সংবিধান মুছে ফেলবো, নতুন সংবিধান লিখব ইত্যাদি। অর্থাৎ আমরা সংস্কার করতে চাই, আমরা দেশকে উন্নতি করতে চাই। এসব তাদের মোটেই কাজ নয়, কাজের মধ্যে পড়ে না। তাদের কাজ যদি কিছু থেকে থাকে সেটুকু হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে গণতান্ত্রিক সরকার স্থাপন করা। কিন্তু সেই ব্যাপারে ইউনূস কিন্তু কোনো কথাই বলছে না, যার জন্য সম্প্রতি সেনাবাহিনীর প্রধান তার সাথে দেখা করে পরিষ্কার বলে দিয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে, 2025-এর ডিসেম্বরের মধ্যে তাকে নির্বাচন করতেই হবে। তখন কি বলেছিল জানি না, সে তার এক সাংঘাতকে দিয়ে বাইরে খবর পাঠিয়েছিল যে না, ইউনূসকে এখন আর চাইছে না, সে মনে করছে দেশ শাসন তার কাজের মধ্যে পড়ে না, কাজেই সে এখন সরাসরি রিজাইন করে বসে থাকবে। আমরা একটা মিডিয়াতে, একটা ইউটিউব চ্যানেলেও তার একটা সাক্ষাৎকারের অংশ দেখেছিলাম, যেখানে সে একই কথা বলেছে যে এই দেশ শাসন টাসন আমার কাজের মধ্যে পড়ে না। কিন্তু বাস্তবে একদিন পরে দেখা গেল যে না, সে এইসবের মধ্যে আর নাই, সে রিজাইন করবে না এবং ইলেকশন 2026-এর জুনের আগে করাবে না। অর্থাৎ সে সময়টাকে আরো 6 মাস বাড়িয়ে নিজের হাতে ক্ষমতা রাখার ব্যবস্থা করে দিয়েছে। এর মধ্যে সে কিছু সংস্কার করে নেবে ইত্যাদি কথা, যা তার কাজের মধ্যে পড়ে না। বরং দেখা যাচ্ছে একাধিক বৈদেশিক চুক্তি, চীনের সাথে সম্পর্ক, আমেরিকার সাথে সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেওয়া, আমাদের পার্শ্ববর্তী আরাকানের সাথে সেখান থেকে একটা করিডোর দেওয়ার ব্যবস্থা করা, যা বাংলাদেশের সাধারণ মানুষ এবং আর্মির মোটেই পছন্দ না। এই নিয়ে আর্মির সাথে তার সংঘাত। আর্মির সাথে শুধু এই বিষয় নিয়ে সংঘাত না, বর্তমান যে আর্মি প্রধান সে আওয়ামী লীগপন্থী পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলেও কথিত। কাজেই তাকে সরানোর জন্য অথবা গুপ্ত হত্যার দ্বারা তাকে এলিমিনেট করে দেওয়ার কথা, সেটাও সেরকম পরিকল্পনাও সেখানে করা হয়েছিল, কিন্তু কৌশলে সেটা পারেনি। এই নিয়ে সেই সেনাপ্রধান এবং ইউনূসের সংঘাত এখন চরমে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা পলিটিক্যাল পার্টি বিএনপি, তারাও চাইছে সদ্য নির্বাচন, কিন্তু ইউনূসের হয়তো সেটা উদ্দেশ্য না। সে চাইছে তার অনুগামী যে ছাত্ররা, যারা হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল, তারা যে রাজনৈতিক দল তৈরি করেছে নাগরিক পার্টি, তাদেরকে নির্বাচনে নিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি করা। অর্থাৎ যখন তারা এমন একটা পরিস্থিতিতে আসবে যে নির্বাচনে তারা অংশ নিলে প্রচুর সিট পাবে এবং প্রয়োজন হলে জামায়াতে ইসলামী অর্থাৎ সেই সন্ত্রাসপন্থী যে দল, তাদের সহযোগিতা নিয়ে তারা সরকার গঠন করবে এবং ইউনূস সুযোগ নিয়ে হয়তো প্রধানমন্ত্রী হয়ে বসে থাকবে। অর্থাৎ আগে যেমন জিয়াউর রহমান যেটি করেছিলেন, তার ঠিক সেই সব কায়দায় প্রথমে ক্ষমতা দখল এবং পরে একটা তার রাজনৈতিক বা গণতান্ত্রিক বৈধতা দেওয়ার একটা চেষ্টা, তখন একটা সুবিধা মতো একটা সংবিধান সংশোধন করে নেবেন। কিন্তু তার এই সমস্ত কৌশল কিন্তু ভারতের পক্ষে বিপজ্জনক, কারণ সে একদিকে আমেরিকাকে কাছে নিয়ে এসেছে এবং চীনের সাথে ব্যবসা বাণিজ্য প্রসার করার জন্য সে উত্তর পূর্বের যে রাজ্যগুলো আমাদের, সেই রাজ্যগুলো সম্পর্কে সে তাদের লোভ দেখিয়েছে যে তাদের বাণিজ্যিক সাম্রাজ্য তারা ওখানে প্রসার করতে পারবে। এবং শুধু তাই না,
রংপুরে অবস্থিত একটি এয়ারবেস লালমনিরহাট, যা ভারত সীমান্তের অতি নিকটে, মোটামুটি 14 থেকে 15 কিলোমিটার দূরে, তাকে সম্প্রসারণের জন্য তারা চীনের কাছে দায়িত্ব দিয়েছে। এবং তিস্তা পরিকল্পনা, তিস্তা ব্যারেজ যেটা আছে ভারতের, তার নিচে তিস্তা উপত্যকার সেখানকে ডেভেলপ করা, সেখানে ব্যারেজ দেওয়া, সেখানের জমিকে ডেভেলপ করা, এইসবের কাজও করার জন্য চীনের সাথে তারা কথাবার্তা বলছে। অর্থাৎ ভারত সীমান্তে চীনকেও নিয়ে আসা। অন্যদিকে পাকিস্তানের সাথে তারা ষড়যন্ত্র করে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সেনাবাহিনী, তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে নানানভাবে তাদের ট্রেনিং এবং তাদের সেনাবাহিনীকে উন্নত করার নানান কৌশল সেটা তারা তৈরি করছে। শোনা যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যেই অনেকগুলো টেরোরিস্ট ক্যাম্প তৈরি হয়ে গেছে, যারা ওখানকার যারা সন্ত্রাসবাদী যে মাইন্ডেড যে লোক বা অলরেডি সন্ত্রাসবাদী যারা, তাদেরকে ওখানে ট্রেনিং করে ভারত বিরোধী কাজকর্মে লাগানোর জন্য পরিকল্পনা এবং প্রচেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে। ফলে সমস্ত দিক থেকে এটা ভারতের পক্ষে একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠবে এই ইউনূস। কারণ ভারতের সাথে যাদের আপাত বিরোধিতা, পাকিস্তান, চীন, এই সমস্ত রাষ্ট্রগুলোকে বাংলাদেশের সীমানার মধ্যে ঢুকিয়ে ইউনূস ভারত বিরোধী কার্যকলাপের সম্প্রসারণের জন্য জায়গাটাকে ব্যবহার করবে। বলা ভালো, এর দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষের কোনো উপকার হবে না। কারণ সেখানে ইতিমধ্যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়েছে, দ্রব্যমূল্য অত্যন্ত বেড়ে গেছে, কাজকর্মের সংস্থান নেই, দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ কমে গেছে, পার ক্যাপিটা ইনকাম কমেছে, জিডিপি গ্রোথ অনেক নেমে গেছে। সমস্ত দিক থেকে বাংলাদেশ এখন চরম খারাপ অবস্থার মধ্যে। অর্থাৎ ইউনূস যে জনপ্রিয়তা হারিয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে, সাধারণ মানুষের কাছে এবং সেনাবাহিনীর কাছে, ভারতের পক্ষে এটা একটা বড় সুযোগ। কারণ ইউনূসের যে জনপ্রিয়তা নেই এবং সেখানে প্রধান রক্ষক সেনাবাহিনী, তারা ইউনূসের বিরোধী। সেই মুহূর্তে সেনাবাহিনীকে সহযোগিতা করে ইউনূসকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশে সেনাবাহিনীর মাধ্যমে একটা নির্বাচিত সরকার, সে যে দলেরই হোক, তাকে প্রতিষ্ঠা করা। হ্যাঁ, মনে হতে পারে যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ক্ষেত্রে ভারত নাক গলিয়ে অযথা কেন বিপদ ডেকে আনবে। কিন্তু কথা হলো, এটা মোটেই বিপদের দিক নয়। এটা কিন্তু ভারতের স্থায়ী সুবিধার জন্য। কারণ আমাদের মনে করতে হবে 71-এর কথা। 71-এ আমাদের প্রতিবেশী বাংলাদেশে লোকজন মারা যাচ্ছিল, দেশ থেকে পালাচ্ছিল, সেখানে অকথ্য অত্যাচার হচ্ছিল, সেটা দেখে কিন্তু ভারত চুপ করে থাকেনি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার তখন কিন্তু সবার সমর্থন নিয়ে সেই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল এবং পাকিস্তান বাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল, যার ফল হিসাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কাজেই সেক্ষেত্রে দেশের স্বার্থে, বাংলাদেশের সাধারণ জনতার স্বার্থে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই কাজটুকু ভারতের পক্ষে অনৈতিক হবে না। কাজেই ভারত সরকার অচিরাত এই বিষয় বিবেচনা করুক, সেখানকার সেনাবাহিনীকে মদত দিয়ে এই ইউনূসের মতো একজন ধূর্ত সুদখোর ব্যবসায়ীকে, যে দেশের ক্ষতি, অঞ্চলের ক্ষতি এবং ভারতের ক্ষতির জন্য প্রত্যক্ষভাবে কাজ করেছে, তাকে ওখান থেকে উপরে ফেলে দেওয়ার ব্যবস্থা করুক।